সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনের খবর কি? দিনের খবর হচ্ছে রাজনৈতিক উত্তেজনা। উত্তেজনা তো লেগেই আছে আসলে, মানে গণতান্ত্রিক চর্চার দীর্ঘকালীন অনুপস্থিতির কারণে কিন্তু এগুলি হচ্ছে আসলে। আস্তে আস্তে আশা করি যে সহনশীল হয়ে উঠবে। আমরা আশাবাদী তো আমরা হতে চাই, অবশ্যই আশাবাদী হতে চাই। আমরা চাই যে ভুলভ্রান্তিটা কম হোক এবং একটা পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গা তৈরি হোক, আস্থার। মানুষ সেটাই চায়, সাধারণ মানুষ আসলে তো বেশি কিছু চাওয়া নেই। একটা শান্তি চায়, একটু স্থিতিশীলতা চায় এবং একটা শালীনতা, শিষ্টাচার যেখানে আছে সেরকম। ৫৫ বছর চলে গেল, এখন আর শান্তিটা কিভাবে আসবে? শান্তিবাবু তো নাই, শান্তিবাবু তো মারা গেছেন। সত্যবাবু মারা গেছে, ফয়েজ আহমদ ভাই যেরকম লিখেছিলেন, শান্তির মা পালাই গেছে। এর মধ্যে দিয়ে আসতে হবে আসলে, তাই না? কে আসবে, কাকে আসবে? মানে এডিটোরিয়ালের ভাষায় কথা বললে তো হবে না। তো এখন আমাদের তো আর হাল ছেড়ে দিলে তো চলবে না, নিশ্চয়ই ভুলভ্রান্তির মধ্যে দিয়ে আমাদের। কিন্তু এই সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আমরা ইঙ্গিত করে কথা বলছি, এখন এইটার মানে এই একটা রাজনৈতিক সুরাহা রাজনৈতিকভাবেই করা উচিত। তো না, তা তো বটে। মারপিটে তো বা না না, এটা তো সমাধান কোনোভাবেই আমরা চাই না যে সেরকম স্পিরিটটা নষ্ট হোক, কিংবা মানে তারা আমাদের বীর, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পরিবর্তনটা এনে দিয়েছে। সুতরাং তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে চাই, তাদের ইমেজ যেন অক্ষুণ্ণ থাকে সেটা আমরা চাই। তো এই ধরনের ঘটনা তো কোনো এই দুর্বৃত্তায়ন তো আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। সহিষ্ণুতার রাজনীতি তো থাকতে হবে এবং সহনশীলতার রাজনীতি থাকতে হবে, পরের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সেই মব কালচার কিন্তু ট্রান্সফরমেশন হয়ে কিন্তু কন্টিনিউড হচ্ছে, কিন্তু সেটা খুবই চিন্তার বিষয়। সেটা থেকে একটা উত্তরণের পথ খুঁজতে হবে, সবাইকেই খুঁজতে হবে, না হলে কিন্তু। ঠিক আছে, একটা প্রবাদ আছে যে নগর পুরলে দেবালয় কি এড়ায়, মানে মসজিদ মন্দির কিন্তু যখন আগুন লাগে তখন কিন্তু সেগুলিও পুড়ে যায়। সুতরাং সেই সতর্ক হওয়ার সময় এসছে আমাদের। আপনি তো স্বাধীনতার পর থেকে পরিস্থিতিটা দেখেছেন, আপনি জাসদের উত্থান দেখেছেন, আবার পতনও দেখেছেন। এই হটকারিতার রাজনীতির কিন্তু রয়ে গেছে এই পরিণতি, এবং এটা এখনো রয়ে গেছে। তো এটার থেকে আমরা বেরোতে পারবো না কেন? ঐতিহাসিক সুযোগ কিন্তু ওদের সামনে। নির্বাচনে পারবো না কেন? আসলে তো মানে আমাদের নষ্ট রাজনীতির এত কুপ্রভাব রয়ে গেছে আসলে, সেটার থেকে আমরা কাটিয়ে উঠতে পারছি না। একটা ট্রমা বোধহয় রয়ে গেছে ৫৪ বছরের। না হলেও জাসদের যেই আমরা তখন তরুণ বিশ্ববিদ্যালয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি, যেই রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি। সেখানে তো প্রায় ৩০,০০০ তরুণের প্রাণ গেছে। সেখানে রক্ষী বাহিনীর বর্বরতা আমরা দেখেছি, যুগপৎ এদেরকে মানে হত্যা করা হয়েছে তরুণদেরকে। তারাও কিন্তু সশস্ত্র পর্যায়ে চলে গেছিল, আপনি জানেন যে গণবাহিনী করেছিল। তো দুই দিক থেকেই কিন্তু ভ্রান্তি ছিল, সেগুলির কাফারা কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। এখনও সেগুলি রয়ে গেছে। আমি বলেছি যে সময়ের বিবর্তনে এটার রূপান্তর ঘটেছে মাত্র, কিন্তু আমরা এখনও মুক্তি পাইনি। মুক্তির জন্য আমাদের লড়াই করতে হবে আসলে। আপনার কাছে আসছি পরে। মঞ্জু ভাই, আপনি তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখবেন আমি জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা তো একটা ভালো রাজনীতি চেয়েছিলাম, কিন্তু বারবার কি আমরা আশাহত হব? না, ধন্যবাদ। প্রথম হচ্ছে যে জুলাই যাচ্ছে এখন আমাদের জুলাইয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কথা হওয়ার কথা ছিল যে আমরা কি অর্জন করেছি, কি অর্জন করতে পারিনি, সেটা নিয়ে আমরা কাজ করব সবাই মিলে। কারণ সবাই তো একসাথে জুলাই সংগঠিত করেছে। সে জায়গায় আমরা মনে হচ্ছে যেন জুলাই পূর্ব পরিস্থিতিতে ফিরে যাচ্ছি, যেটা আপনি উল্লেখ করলেন। দর্শকরা হয়তো ধরতে পারছেন যে হবিগঞ্জে এনসিপির যে পদযাত্রা, সেটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এবং এটা আজকেও কন্টিনিউ করছে। শ্রীমঙ্গলে আছে, এই মুহূর্তে শ্রীমঙ্গল থেকে পেরিয়ে মানে সামনে গেছে, সেখানে আবার ব্যারিকেড হয়েছে। এনিওয়ে, এই যে আপনারা তো যেহেতু প্রাজ্ঞ পুরনো মানুষ, আপনারা জাসদের সাথে তুলনা করছেন। আমি কিন্তু জাসদের তুলনার চাইতেও এই ফেনোমেননটা আর একটু অগ্রসর মনে করি। কারণ জাসদের তো একটা নির্দিষ্ট ধরেন মতাদর্শিক জায়গা ছিল, তার একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের একটা বিপ্লবী মনোভাব ছিল। এখানে কিন্তু এরকম কোনো বিপ্লবী মনোভাবও না।
এখানে কিন্তু এক সেন্সে পুরানো রাজনীতির দ্বন্দ্বটাই চলছে। মানে আমি যদি বলি যে কি নিয়ে ঝগড়াটা হলো, যে মানে বিএনপির নেতাদের নামে কটূক্তি করলো কেন, জিকে ঘোষের এলাকায় গিয়ে ওনার নামে খারাপ কথা বললো কেন, মানে এই যে খারাপ কথা বলা আর বলতে পারবে না, এটা তো একটা ওল্ড ফরম্যাট। এখানে কিন্তু কোনো মতাদর্শিক কোনো রাজনৈতিক তাত্ত্বিক যে বিষয় আছে, বিষয়টা এমন না যে সমাজতন্ত্রের সাথে পুঁজিবাদের লড়াই হচ্ছে বা ধর্মের সাথে অধর্মের লড়াই হচ্ছে, বিষয়টা তো এরকম না। এখন দুটো প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। অনেক সময় দেখা যায় না যে আমরা ধ্বংস দেখে কষ্ট পাই, অনেক সময় ধ্বংস থেকে তো আবার সৃষ্টিও হয়। মানে হয়তো এমনও হতে পারে এগুলো থেকে আমরা এই যে আলোচনা করে করে আমরা ভাববো যে নতুন রাজনীতিটা কী রকম হতে পারে। প্রায় সময় আমাকে এটা শুনতে হয় বা আমরা এগুলো ফেস করি যে এই যে তরুণরা এত উত্তেজিত কেন, তরুণরা এত শৃঙ্খল কথা বলছে কেন, এত সমালোচনা মুখর কেন। তো তরুণরা তো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এরকম সমালোচনা মুখর হতে হয়েছে। আমার দৃষ্টিতে আমি যদি দেখি যে আমরা তো পুরো 15 থেকে 16 বছর শেখ হাসিনাকে একটা নিয়মতান্ত্রিকভাবেই আমরা হটাতে চেয়েছিলাম। দেখেন 2014 সালের নির্বাচন, সকল অপোজিশন মিলে নির্বাচনটা বর্জন করা হয়েছে। সেই নির্বাচনে 154 জন অটোমেটিক ইলেক্টেড হয়ে গেল। এরকম একটা বাজে ইলেকশনের পরে একটা আন্দোলন গড়ে উঠেছিল। তো দেখা গেল সে আন্দোলনকে দমন করা হয়েছে 13 সাল থেকে শুরু করে 14, 15 এটা। এরপর আবার 18 সালের ইলেকশন আসলো, ইলেকশনে আবার সবাই পার্টিসিপেট করলো যে ঠিক আছে আমরা এবার পার্টিসিপেট করি, সেখানেও দেখা গেলো পার্টিসিপেট করতে দেওয়া হলো না, মেরে কেটে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনকে মানে বাধা দেওয়া হলো, আবার আন্দোলন করতে গেলে সেখানেও মেরে রাজপথ রক্তাক্ত করা হলো, রাজপথ থেকে তুলে দেওয়া হলো। তাহলে উপায় রইল কি? আপনি দেখবেন সেই 18-র পর থেকে কিন্তু গণ অভ্যুত্থানের আলোচনাটা শুরু হচ্ছিল যে এই সরকারকে তো তাহলে গণ অভ্যুত্থান ছাড়া সরানো যাবে না, আর গণ অভ্যুত্থানের নেতৃত্ব কে দিবে? আমরা যদি দেখি যে বিএনপি সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় 10, 15, 20 লাখ লোক পর্যন্ত সমবেত করেছে। জামাতকেও দেখেছি, তারাও 8, 10 লাখ, 20 লাখ তাদের দাবিতে তারা এরকম করেছে। অন্যান্য দলকেও আমরা দেখেছি তারা 10, 20 লাখ লোক ঢাকায় জড়ো করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বা হেফাজত ইসলামের আন্দোলনের সময় আমরা দেখেছি 13 সালে তারা এরকম লাখ লাখ লোক ঢাকায় সমবেত করেছে। কিন্তু গভর্নমেন্ট তো কোনোটাকেই দাঁড়াতে দেয় নাই, সবগুলোকেই মেরে কেটে আপনার ডিসপাস করে দিয়েছে। ফলে এরকম একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এবং শেখ হাসিনা কিন্তু এই যে পার্লামেন্টে দাঁড়িয়ে খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে যে অকথ্য কথাবার্তা, এবং বিএনপির নেতারা যেভাবে, আওয়ামী লীগের নেতারা যেভাবে বিএনপির নেতাদেরকে হেয় প্রতিপন্ন করে কথাবার্তা বলা, এরকম একটা কিন্তু মানে খুবই নোংরা রাজনৈতিক জায়গায়, ইঙ্গিতপূর্ণ জায়গাটা কিন্তু প্র্যাকটিস হয়েছে। ফলে জুলাইতে এসে আমরা দেখেছি, জুলাইটাকে আমি দেখি একটা কম্প্রেসড ভার্সন, মানে গত 15 বছরের দুঃশাসনের একটা কম্প্রেসড ভার্সন যদি আমি দেখি, গুম, খুন, রাস্তায় মায়ের, মানে এপিসি থেকে মানে ফেলে দিয়ে হত্যা করা, তারপরে গুলি করে হত্যা করা, সব ধরনের কিছু হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে। হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এখানে আমরা দেখেছি তরুণরা খুব প্রতিবাদী ছিল। তরুণরা যেমন বলেছে রাজাকারের নাতিপতি, ওরা পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে যে হয়েছে আমি রাজাকারের নাতিপতি হয়েছে, কি হয়েছে না, এই জায়গায় চলে গেছিলাম। কথা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে সারা পৃথিবীতেই একটা রিকনসিলিয়েশনের প্রয়োজন হয় যে আমরা অনেক কিছু করেছি, যেমন আমরা করি না, আমরা একটা ঘূর্ণিঝড় হলে যে যার মতো করে ঝাঁপিয়ে পড়ে, এরপরে তো আবার একটা সিস্টেমে আসি। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে এসে আমরা এই সেটেলমেন্টটাতে পৌঁছি নাই। শেখ হাসিনাকে যে ভাষায় গালিগালাজ করেছি, এখন আমি আপনাকে সেই ভাষায় গালিগালাজ করছি, আপনিও আমাকে সেই ভাষায় ডিল করছেন। এটা তো হওয়ার কথা না। এটা তো দেখবেন আপনি খুব সহজেই একে অপরকে ফেসিবাদ বলছে। আমি দেখলাম যে বিএনপিকেও ফেসিবাদ বলছে, বিএনপিও ফেসিবাদ বলছে। বিএনপি বলছে জামাতের আচরণ ফেসিবাদের মতো, আর জামাতও বলছে বিএনপির আচরণ ফেসিবাদের মতো। তার মানে কি? তার মানে হচ্ছে শত্রুকে সরাই দিয়ে এখন আমরা নিজেরা নিজেদের শত্রুতায় পরিণত হয়েছি। তো এনসিপির যে সমালোচনা করা হচ্ছে যে তাদের নেতারা খুব উত্তেজিত কথাবার্তা বলছেন, খুব বাজে ভাষায় কথা সমালোচনা করছেন, আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা ধরেই নিই যে এটা তাদের কাছ থেকে এটা আকাঙ্ক্ষিত না, তাদের কাছ থেকে হয়তো আমরা আরও ভালো ভাষায় সমালোচনা চেয়েছিলাম, তির্যক সমালোচনা। প্রথম হচ্ছে এই তির্যক সমালোচনা তো নতুন কিছু না, 1 নাম্বার। 2 নাম্বার, তির্যক সমালোচনাকে আমি মেরে মানে স্তব্ধ করব? মারলে তো স্তব্ধ হয় না, মারলে তো সেটা আরও ছড়িয়ে যাচ্ছে। তো সুতরাং এই জায়গাটা সবার মধ্যে এই অনুভূতিটা আসতে হবে।
তির্যক সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আমি যদি ধরেন আরও খোলামেলাভাবে বলি যে এই যে তরুণ ছাত্ররা যে এই সমালোচনাগুলো করছেন, তো যাদের সমালোচনা করছেন তারা তো সরকারের সমালোচনা করবে না। সরকার তো অনেক বড়, বা সরকারি দল আকারে বিএনপির সাইজ যদি আমি এনসিপির তুলনায় দেখি, আমি যদি বলি মানে 10 ভাগের 1 ভাগ, অনেকে হয়তো মানতে পারবেন না। তো 10 ভাগের 1 ভাগ আপনার ওই 10 ভাগ 1/10 আপনি সহ্য করতে পারছেন না, তাহলে আপনি কীভাবে সহ্য করবেন? বিএনপি আওয়ামী লীগ এত মায়ের, এত গালাগালি, এত নোংরা সহ্য করেছে না? খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে ছাত্রলীগের লোকেরা, তো বিএনপি লোকেরা তো সেটা সহ্য করেছে। তো এই জায়গায় আমরা বিএনপিকে অসহিষ্ণু দেখতে পাচ্ছি, অতিমাত্রায় রিপারকেশন দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলার যেমন কালকের এতগুলো মারামারির ঘটনার ছবি এসেছে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। সো এটা ভেরি মানে অ্যালার্মিং। অন দি আদার হ্যান্ড, তরুণদেরকে যে বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা নিউ পলিটিক্স করতে হবে, নতুন ধারার রাজনীতি করতে হবে। নতুন ধারার রাজনীতির জায়গাটা আমি যদি মনে করি যে বিএনপিকে নতুন ধারার রাজনীতি দিয়ে হারানো যাবে না, তারকে হারাইতে হলে আমাকেও পুরান ধারার রাজনীতি করতে হবে, তাহলে কিন্তু আমি হয়তো জিতবো, কিন্তু রাজনীতি তো হেরে যাবে, রাষ্ট্র তো অসুস্থ থেকে যাবে। হার জিতের খেলাই কি চলতে থাকবে না? এই জায়গাটাই আমি যেটা মনে করি যে মানে দায়িত্বটা কার বেশি, আমি অবশ্যই বলবো যে এটা সরকারের দায়িত্ব বেশি, বড়দের দায়িত্ব বেশি। সরকারি দলের সিরিয়াস লেভেলে এই জায়গায় বলা উচিত, সমালোচনা আমি আপনার কোন ভাষায় করব সেটা তো আমার ব্যাপার, মানে আমার রুচির ব্যাপার। আপনি যদি আমাকে ঠিক করে দেন, আপনি হয়তো এগ্রি করতেছেন যে হ্যাঁ সমালোচনা আপনি করতে পারবেন, তো সমালোচনা আমি করতে পারবো, ঠিক আছে, তাহলে ভাষা কি আপনি শিখিয়ে দিবেন আমাকে যে কোন ভাষায় সমালোচনা করবো? তাহলে সংসদে বসে একটা রুলস অফ ক্রিটিসিজমের একটা ইয়ে করে দেন যে এই সমালোচনা করা যাবে, এই ভাষা করা যাবে, এর ভাষার বাইরে করা যাবে না। সো হোয়াট? আমি ধরে নিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি খুব তির্যক ভাষায় সমালোচনা করেছে, বা অন্যান্যরা খুব তির্যক ভাষা করেছে। তির্যক ভাষায় সেটাকে আপনি সেই পলিটিক্সটা করেন, আপনারাও কি কম করছেন? কেউ তো কম করছে না। আমরা তো দেখছি সরকারের পক্ষ থেকে 2-1 জন, আমি নাম বলবো না কারণ ওরা সবাই আমাদের সহমর্মী, সহতীর্থ, সবাই আন্দোলনে ছিল। আমি তো দেখছি যে কাউন্টার পার্ট থেকে যারা বিভিন্ন রকমের উত্তেজক কথাবার্তা বলছে, তারাও তো খুব নোংরা কথাবার্তা বলছে। হাসান হাফিজ, মঞ্জু ভাই যে বিশদ বর্ণনা দিয়েছেন রাজনীতির, ওনার মূল স্পিরিটটা হচ্ছে যে আমরা তো একটা নতুন রাজনীতি চেয়েছিলাম, আমরা সেটা পাইনি, এবং বারবার আমরা আশাহত হচ্ছি। নতুন রাজনীতি আর এই পুরনো রাজনীতি, এই যে সংঘাত, এর থেকে বেরিয়ে আসার পথটা আসলে কি? সেটা উনি একটু ইঙ্গিত দিয়েছেন যে ট্রুথ কমিশনের কথা বলছিলেন, তো আপনি তো এগুলি নেগোসিয়েশনের সঙ্গে ছিলেন, তো সেই সময় কিন্তু করাটা সহজ ছিল আমার মনে হয়। যদি করা যেত ইন্টারিমের সময়ে, তাহলে অনেক সমস্যার সমাধান করা যেত আমার মনে হয় আর কি। সেইটাও আমরা ট্রেনটা মিস করেছি। তো এখন নির্বাচিত সরকার এসছে, এখন 5 মাসের মধ্যে আমরা সেইভাবে মূল্যায়ন করার মতো সময়টা এখনও আসে নাই। তো তারপরে আমরা কিছু কিছু গুণগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেটা আমাদের প্রত্যাশার থেকে অনেক কম এবং গতিটাও ধীর। তো সেটা আমরা চাই যে এটা ত্বরান্বিত হবে এবং আরও ব্যাপক অর্থে হবে। শুধু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেসব আমরা জেস্চার দেখছি সেগুলি খুবই পজিটিভ, কিন্তু তার যারা আছেন সঙ্গী সাথী, তাদের মধ্যে সেই মানে কি বলবো, তারা ঠিকমতো সেইভাবে ফলো করতে পারছেন না, কিংবা সেই স্পিডে দৌড়াতে পারছেন না। আপনি নিজে দীর্ঘকাল আপনি সাংবাদিকতা করছেন, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কভার করেছেন। উনি যখন হাঁটতেন, তো তার সঙ্গে কিন্তু অন্যরা কুলাতে পারতো না হেঁটে। তো এইটা একটা প্রতীকই বলছি আর কি। তো সেটা এখনও আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইব যে একটা সমান তালে একটা সম্মিলিত প্রজ্ঞার মাধ্যমে আমরা যেন এই অন্ধকার এবং হতাশা এবং অনিশ্চয়তা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। সেটাই কিন্তু এই সময়কার নতুন রাজনীতি যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটা যেন আমরা তরুণদের মধ্যে দিতে পারি। কারণ তরুণরাই বদলাবে দেশটাকে। আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের থেকে কিন্তু এটার সূচনাটা হয়েছিল। তো মেধা কোটা এটা এসছে পরে, তো এই ধারাবাহিকতার মধ্যে, এবং এইটা আমরা কিন্তু অন্য দেশে এটা রপ্তানি হয়েছে বিপ্লবটাই, মডেলটা কিন্তু কোথাও কোথাও আমাদের থেকে সাকসেসফুলি তারা করছে, যেটা নেপালে করেছে এবং ভারতেও এটা শুরু হয়েছে। তারা কিন্তু মানে মোদী সরকারকে নোজ ডাউন করতে বাধ্য করেছে এক অর্থে। সেটা ওখানে থেমে থাকেনি, আরও হয়তো প্রসারিত হবে, পল্লবিত হবে।
ব্যপ্ত হবে, এটা সময়ের কিন্তু ব্যাপার। অন্তর্বর্তী সরকারের হাতে যে সুযোগটা ছিল, তারা যা অনেক করতে- বড় সুযোগ ছিল, আমি তারা সেটাই এটা বলছি। কেন মিস করলেন কেন? এটা আমার মনে হয় মঞ্জু ভাই তো এখানে যুক্ত ছিলেন, মঞ্জু ভাই এটার ব্যাখ্যাটা বিশ্লেষণটা ভালো দিতে পারবেন। আমাদের যে প্রত্যাশাটা ছিল সেটা তারা করেন, কারণ এত বেশি ম্যান্ডেট নিয়ে কোনো অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আসে নাই, মানে সর্বস্তরে। কারণ এই যে পরিবর্তনটা হলো, যে জুলাইয়ের যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থানটা হলো, সেটার পরে সবাই কিন্তু তাদের উপরে যে প্রত্যাশা করেছিল সেই চাপটা তারা সামাল দিতে পারেনি। সেখানে কিন্তু তাদের সততা, আন্তরিকতা নিয়ে আমি প্রশ্ন তুলব না, কিন্তু তাদের দক্ষতা, তাদের অপরিপক্কতা এবং অদূরদর্শিতা, এবং কোনো কোনো ক্ষেত্রে গোয়ার্তুমি, যেটা হামের ক্ষেত্রে ঘটেছে, শিশুদের এই যে মৃত্যুর ঘটনা, তো এগুলি আমরা কিন্তু সেগুলিরও আমাদের মূল্যায়ন করা দরকার, এবং আমি মনে করি সেগুলি পর্যালোচনা করা দরকার, এবং কোথাও যদি বিচারের প্রশ্ন থাকে, তদন্তের ব্যাপার থেকে স্বচ্ছ গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে কিন্তু সেগুলি ফয়সালাটা করা দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা এড়াতে পারি। নতুন রাজনীতিটা কিভাবে আসবে তাইলে? এর মধ্যে দিয়ে আসবে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আসবে, কবে সেটা আসবে? সময় লাগছে বেশি আর কি, আমার মনে হয়। কারণ আপনি যদি দেখেন 10 বছর 20 বছর আপনার আগে সামনে তো নেতৃত্ব নেই। নেতৃত্ব তো এরকম ছিল না। তো এই যে মাস আফসার যেটা হলো, সেখানেও তো নেতৃত্ব ছিল না, কিন্তু এসছে না, সময়ের এর থেকে তো তৈরি হয়ে এসছে। সেটা হয়তো সেভাবে পরিপক্ক হতে পারেনি, কিংবা সেটাকে আমরা সংহত করতে পারিনি, সেটা আমাদের একটা সম্মিলিত ব্যর্থতা। এটা তো তাদের ব্যর্থতা আমি বলবো না, এটা সামগ্রিক একটা জাতীয় ব্যর্থতাই আমার মনে হয়। তো সেটার এই ব্যর্থতার মধ্যে দিয়ে দিয়ে কিন্তু আমরা এক সময় একটা হয়তো সঠিক মঞ্জিলে মকসুদে আমরা হয়তো পৌঁছতে পারবো, আমরা আশাবাদী হতে চাই। দেখা যাক, অবশ্যই আমরা আশাবাদী হব। মঞ্জু ভাই, যেটা হাসান হাফিজ আপনার কাছে ঠেলে দিলেন, আমারও প্রশ্ন তাই। এটা রাজনীতির সমস্যা না নেতৃত্বের সমস্যা? না, মৌলিক জায়গায় তো নেতৃত্বের একটা সংকট আছেই। এই আলোচনাটা আমরা ঘুরে ফিরে তুলি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের অ্যাকচুয়ালি যে চান্সটা ছিল, চান্সটা কি আমরা মিস করেছি কিনা। অ্যাজ এ হোল যদি দেখি তাহলে তো মিস করেছি, এতে কোনো সন্দেহ নাই। সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কি ম্যান্ডেট দিয়েছি। এখানে তো কোনো ভোট হয় নাই যে আমরা ভোট দিলাম যে আপনি 5 বছর থাকেন। ম্যান্ডেট অলওয়েজ থাকে একটা দায়িত্বের একটা পরিধি থাকে এবং একটা সময়সীমা থাকে। এই সরকারের কোনো সময়সীমা ছিল না। আর পরিধিটা কি ছিল, পরিধির মধ্যে কিন্তু আমরা সবাই মিলে যে একটা পরিধি ঠিক করেছি তা না। এটা কিন্তু দেখবেন প্রচুর বিতর্ক হয়েছে। যে প্রথমত এই সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রকে একটা স্থিতিশীল জায়গায় আনা, কারণ রাষ্ট্র তো নাই, পুলিশ নাই, কোর্ট নাই, মানে ব্যাংক নাই, টাকা নাই, এক অস্থির একটা অবস্থা। তাহলে প্রথম তার দায়িত্ব ছিল যে এটাকে সেটেল ডাউন করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে এত বড় একটা ঘটনার পরে যে হত্যাকাণ্ড, গণহত্যা হলো, এগুলোর একটা বিচার। কারণ খুনিদের অংশীদাররা তো তখন এখানে বিরাজমান। আপনি যদি সাথে সাথে ব্যবস্থা না নেন, আস্তে আস্তে তো বিভিন্ন জন পালিয়ে গেছে আমরা দেখলাম। তাহলে ইমিডিয়েটলি কাজ ছিল যে এই খুনিদেরকে বা এই রক্তাক্ত ঘটনার সাথে সম্পৃক্তদেরকে চিহ্নিত করা, যার কারণে তাদেরকে দেখুন কোর্ট করতে হয়েছে, নানা রকমের পজিশন নিতে হয়েছে। 3 নম্বরে দেখবেন তখনই মানুষের কাছে চলে এসেছে বঞ্চনার একটা আওয়াজ শুরু হয়েছে সব জায়গা থেকে, এবং সর্বগ্রাসী একটা বঞ্চনার জায়গা থেকে আসছে। সচিবালয়ে যারা বঞ্চিত তারা আন্দোলন শুরু করেছে, মিডিয়াতে যারা বঞ্চিত তারা গিয়ে বিভিন্ন জায়গায়, মানে কেউ পালিয়ে গেছে, কেউ জায়গায় রিপ্লেস করেছে, পুলিশে, কোর্টে, আদালত, সব জায়গায় এই বঞ্চিতদেরকে এক ধরনের সেটেল করার একটা বিষয় ছিল। এরপরে বড় একটা যে বিষয়টা ছিল সেটা হলো যে সংস্কার। আপনার 11টা সংস্কার কমিশন করা হয়েছে, বিভিন্ন জায়গায় সংস্কারের দাবি, সংস্কার করার জন্য আলোচনা উঠলো। যে আমাদের গণমাধ্যম সংস্কারের জন্য তো কমিশন হয়েছিল, কিন্তু এগুলো তো বাস্তবায়ন করে যাওয়া যায় নাই। তারপরে যেটা আসলো যে ইলেকশন, যে বিএনপি নির্বাচন চায় দ্রুত, যেটার সাথে আমাদের সাথে বিএনপির একটু কন্ট্রাডিকশন হয়েছে। আমরা চেয়েছিলাম যে একটা সেটেলমেন্ট করে নির্বাচন পদ্ধতিটাও বদলানো দরকার ছিল। কারণ আজকে দেখেন যেই পদ্ধতিতে নির্বাচনটা হয়েছে, সেই একই ধাঁচের জনপ্রতিনিধি তো আমরা পেয়েছি। জনপ্রতিনিধিদের অবস্থা কি? তারা ঋণ খেলাপি, তাদের নানা রকম অভিযোগ আছে, বয়স বেড়ে গেছে, বয়সের ভারাক্রান্ত এক ধরনের রাজনীতিবিদরা আছেন, তারপরে ফ্যামিলি ডাইনেস্টির মতো আছে, অমুকের নাই অমুকের ছেলে, এই নানা ধরনের হিসাব নিকাশ আছে। ফলে শেখ হাসিনার পতনের মতো একটা বড় অর্জন ছাড়া, বড় গণ অভ্যুত্থানটা, তারপর ধরেন যারা বঞ্চিত ছিল তাদের এক ধরনের রিপ্লেসমেন্ট ছাড়া ফান্ডামেন্টাল জায়গায় আমাদের চেঞ্জটা আসে না। যার কারণে আপনি দেখবেন এই যে নতুনদের কাছ থেকে আমরা পুরনো রাজনীতি দেখছি। আর পুরানো ধরেন বিএনপি এত সিজনড একটা পলিটিক্যাল পার্টি,
যে ক্ষমতায় ছিল আবার দীর্ঘ 15 বছর অপোজিশনে ছিল, তাহলে তার তো একটা রাজনৈতিক পরিবর্তন আসবে। তার তো একটা, যেমন যেটা তারেক রহমান আগে বলেছিলেন আমরা জাতীয় সরকার করব আমরা, এবং যেমন প্রথম দিকেই উনি এটা আভাস দিয়েছিলেন, উনি শুধু অপোজিশন নেতার বাসায় যান নাই, ইমিডিয়েট সেকেন্ড অ্যান্ড থার্ড অপোজিশনের নেতার সাথে দেখা করেছেন, যেটা একদম নিউ মেসেজ ফর দি পলিটিক্স। এবং বাকি অনেকগুলো আমরা দেখছি ওনার একটা ভালো ভালো মেসেজ আছে, ইভেন এই যে মিনিস্টারদের পর্যন্ত প্রোটোকল উইথড্র করেছেন। এখন কথা হচ্ছে যে আসল জায়গায় যেটা, যে আমার সমালোচনা মুক্ত। আমি আপনাকে বলি, কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, পরশুদিন আমি দেখলাম বিটিভি কভার করতে আসে না এই প্রোগ্রাম। আপনি বিটিভিতে আপনারা দাওয়াত পান কিনা আমি জানি না, আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে দেখেছি বিটিভিতে অনেকেই ইনভাইটেশন পেয়েছেন, সেখানে মত দ্বিমত বিভিন্ন দলের লোকেরাই কিন্তু ইনভাইট হয়ে আমন্ত্রণ পেয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিএনপি ক্ষমতায় আসার পরে আপনি দেখবেন আস্তে আস্তে বিটিভি সরকারি দল ছাড়া অন্যদের জন্য বন্ধ হয়ে গেছে। সো মানে কী আশ্চর্য ব্যাপার, মানে মিনিস্টার যিনি আছেন ধরেন আমাদের ভাই স্বপন ভাই বামপন্থী মানুষ, বামপন্থী থেকে উঠে আসা মানুষ, তাহলে উনি তো একটা বেসিক চেঞ্জ আনবেন। আমি একটা উদাহরণ দিলাম আর কি, যেহেতু আমরা তিনজনই, আমি মানে বইমাত্র, আপনারা তো আসল মিডিয়ার লোক। আপনি দেখেন তাহলে বিটিভি কি চেঞ্জ হলো, যেই অভ্যুত্থানের একটা সিম্বলিক অ্যাটাক হয়েছে বিটিভিতে, এবং বিটিভির মতো মনে হয় এত ম্যাসিভ ডিস্ট্রাকশন আর কোথাও হয় নাই, মানুষের ক্ষোভ গিয়ে বিটিভির উপর পড়েছে। তো কি পরিবর্তনটা হলো এত বড় কিছুর পরে? তা আমি একটা মানে সিম্বল হিসেবে বললাম যে বিটিভি কোনো বদল নাই। আপনার প্রেস ক্লাবে এই যে সভাপতি সাহেব আছেন এখানে, সেখানেও ঠিক দেখবেন একই রকম চর্চা হচ্ছে, সরকারি দলের লোকদের মেম্বারশিপ, অন্য কারো মেম্বারশিপ কম হচ্ছে। তারপরে আপনার মিডিয়াগুলোর অবস্থা একই রকম। আমি মিডিয়ার আলোচনার বাইরে এবার আসেন, এই যে সরকার কর্পোরেশনগুলোতে নিয়োগ দিয়েছে, বিএনপির ঘোষিত 31 দফায় স্পষ্ট করে বলা আছে, আমি পড়ে শোনালে আপনি অবাক হবেন, আমরা তো অত খুঁটিয়ে পড়ি নাই হয়তো, বলছে যে এই ধরনের কর্পোরেশনে নিয়োগ দেওয়া হবে নানা ধরনের যাচাই বাছাইয়ের মাধ্যমে, এবং মানে বিভিন্ন রকমের মানে পার্লামেন্টারি যাচাই বাছাই করা হবে, এই ধরনের কমিটমেন্টও তারা করেছেন। কিন্তু এখন দেখেন কে ইলেকশনে ফেল করেছে, কে ইলেকশনে নমিনেশন পায় নাই, তাদেরকে নানা জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে। একটা দল তার বঞ্চিত লোকদেরকে নানাভাবে প্রতিস্থাপন করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কি আপনি মানে কর্পোরেশনের চেয়ারে বসিয়ে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান বানিয়ে? এখন ধরেন আওয়ামী লীগ যা করেছে আমরাও তো যদি তাই করি, একই কথা। তো এই পুরনো রাজনীতি টানে, এটা কোনো সন্দেহ না। যারা ক্ষমতায় যায় তারা মনে করে আমি অনেক বঞ্চিত ছিলাম, আমার লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, আমি মাইর খেয়েছি, প্রতিশোধ নিতে হবে। তাহলে তারেক রহমান তো বলছেন যে আমরা প্রতিশোধ নেব না। আমার কথাটা হয়তো একটু খারাপ শোনা যেতে পারে, ইন প্রিন্সিপাল গণ অভ্যুত্থানের পরে 8ই আগস্টই তো না, 8ই আগস্টই তো সরকার হলো। 8ই আগস্ট পর্যন্ত যা কিছু হয়েছে এটা আমাদের কোনো দোষ না, এটা হাসিনার দোষ। এই যে মানুষ রাস্তায় নেমে, যেমন গণভবনে আক্রমণ করা থেকে শুরু করে যত জায়গায় কিছু ঘটেছে, এগুলো আমাদের বা অপোজিশনের কোনো দায় নাই, এর পুরো দায় হচ্ছে শেখ হাসিনা। উনি এই অনিবার্যতাটা করে তুলেছেন। বাট 8 তারিখ যখন সরকার বসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, অ্যান্ড দেন এখন আমাদের গণতান্ত্রিক সরকার, এখন আমি মনে করি আওয়ামী লীগের লোকদের উপর আক্রমণ করারও বৈধতা থাকতে পারে না। আওয়ামী লীগের কোনো লোক হলে, তার মামলা হলে তাকে পুলিশে দিতে হবে, তার উপরে কোনো অভিযোগ হলে পুলিশের মাধ্যমে দিতে হবে। পুলিশকে এখন হচ্ছে আইন শৃঙ্খলার পদ্ধতির মধ্যে দিয়ে যাইতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো বক্তব্য যদি আইনগতভাবে অবৈধ হয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এনসিপির লোকদের কোনো আচরণ যদি মনে করি যে আমরা গণতান্ত্রিক নীতি নৈতিকতার পরিপন্থী, তাকে আপনি আইনের আওতায় আনেন, তাকে জবাবদিহিতার আওতায় আনেন, তাকে মানে টকশোতে এনে তার আলোচনার জায়গায় আনেন। কিন্তু আইন হাতে তোলা কারো জন্যই এখন উচিত হবে না, আমি যদি মনে করি। কখনো না, এটা কেন? আমি তো বললাম 8 তারিখের পর থেকে এটা গ্র্যাজুয়ালি, হয়তো আমি একটু কঠোর বলছি, 8 তারিখে রাতারাতি সম্ভব না, কিন্তু হয়েছে। কিন্তু আপনি 8 তারিখের পর কিন্তু বড় ধরনের ঘটনা দেখবেন না, কিন্তু কারণ পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু সবাইকে শান্ত থাকতে বলেছে। এখন কথা হচ্ছে, এটা সত্য যে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে। এই যে 32 নম্বরে যে ঘটনাটা হলো, এটা 32 নম্বর শেখ হাসিনার উস্কানি ছিল। প্রথম আলো, ডেইলি স্টারে যে হামলাটা হয়েছে, এটা আমাদের জন্য চরম ক্ষতি করেছে, আমাদের জন্য, মানে আমাদের রাষ্ট্র, আমাদের এই বোধ বুদ্ধির জন্য। দ্বিমত থাকতে পারে, কিন্তু ভাই গণ অভ্যুত্থানের জায়গায় সব মিডিয়াগুলো যতটুকু পেরেছে কাজ করেছে। তো
তা তো ঠিক। কম বেশি সবাই তো মিডিয়াতে আমরা যদি কাজ না হতো, সাহায্য যদি আমরা না পেতাম, হ্যাঁ এক মিডিয়ার একটা কর্পোরেট মালিকানার একটা জায়গা আছে, সেটা তো নিশ্চয়ই, এটা আমাদের রাষ্ট্রীয় সংকট। আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, পত্রিকাগুলো যেভাবে কর্পোরেট হাউস হয়ে গেছে, এটা আমাদের জন্য জাতীয় সংকট। এটা এই জন্যই তো আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ কাজে লাগাতে হবে। এই জায়গায় থামি, জি, মিডিয়া মানে আমাদের হাসান হাফিজ কি বলেন, মিডিয়া কি সঠিক দায়িত্ব পালন করছে? এখনো করতে পারছে না, কারণ কেন পারে না? মিডিয়ার পারছে না হলো এটা দীর্ঘকালীন অনভ্যাস বলেন, তারপরে যেই উচ্ছিষ্টভোগীদেরও একটা সমস্যা ছিল, তারপরে ভীতির কারণে আপনার একটা সেলফ সেন্সরশিপের যে একটা কালচার, অপকালচার তৈরি হয়েছে, সেই ট্রমার থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি। হাসান হাফিজ ভাই বিটিভির কথা বলুক না, ওনার তো অবজারভেশন আছে বিটিভির উপরে, বলুক। অবশ্যই বিটিভিকে তো সেইভাবে গুণগত পরিবর্তনটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো মিডিয়াকে পরিবর্তন মনে কি আগের ফর্মুলায় চলে গেছে? এবং মিডিয়া আরেকটা বড় সংকটে পড়েছে যে আপনার সোশ্যাল মিডিয়ার যে উত্থান হয়েছে, সেইটার কারণে কিন্তু মূল মিডিয়ার প্রতি মানুষের আস্থাটা কমে গেছে। কারণ মানুষ কিন্তু সেই তথ্যটা পায়নি, সত্যিকারের তথ্যটা পায় নাই, ফলে গুজবের উপরে কিন্তু মানুষ ফেসবুকে দেখে দেখে সেটা বিশ্বাস করেছে, যাচাই করে নাই, বাছাই করে নাই। ফলে এইগুলির উত্থানটা একটা বিপজ্জনক একটা সাইবার ক্রাইম, যেটা এখন ব্যক্তি পর্যায়ে চলে গেছে। যে মানে বিউটি রানী পালের কথাই যদি আমরা বলি, সেগুলি তো খুবই অগ্রহণযোগ্য। তো এই মোকাবেলা করতে হবে, এই চ্যালেঞ্জটাকে, মূল মিডিয়াকে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। সেটা খুব কঠিন কাজ। এবং আপনি জানেন যে প্রিন্ট মিডিয়াও কিন্তু এখন মানে ক্ষীয়মান একটা ধারা। তারপরে এখন হাতে হাতে মোবাইল আছে, ডিভাইসটা চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেখানে কোনো সেন্সরশিপ নাই। যে যেইভাবে পাচ্ছে, ভাষাগত কোনো ঠিক ঠিকানা নাই, তথ্যের কোনো ঠিকানা নাই। এগুলি কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হতে পারে, দেশের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা, পরিবেশটার যেন ঠিক থাকে সেটার জন্য হুমকি হতে পারে, এবং ব্যক্তি পর্যায়ে চলে গেছে বুলিংটা। তো সেটা তো খুবই বিপজ্জনক। এমন একটা সহনীয় একটা নিয়ন্ত্রণ লাগবে। আপনি স্বাধীনতা মানেই তো স্বেচ্ছাচার নয়, সেটাও কিন্তু বুঝতে হবে। গণতান্ত্রিক স্বাধীনতা বলেই কিন্তু আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো এবং দায়িত্বহীন কাজ করব, দেশের প্রেম বর্জিত কাজ করব, সেটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এই কারণে বোধহয় মিডিয়া কমিশন গঠন করতে যাচ্ছে। আপনি জানেন এটা প্রক্রিয়াধীন আছে। অংশীজনরা যেটার মধ্যে থাকবেন, সেই সবার একটা মিলিত মতামত দিয়ে একটা নীতিমালা যদি তৈরি করা হয়, এবং সেখানে মূল জিনিসটা হবে বাস্তবায়নের জন্য যে অঙ্গীকার এবং প্রত্যয় এবং মানে সত্যিকারের সদিচ্ছা, সেটার অভাবই আমরা দেখছি। কারণ নীতিমালা তো অনেক, বাংলাদেশে সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু সেটার প্রয়োগ আমরা দেখি না। 31 দফার মধ্যে ভালো ভালো কথা আছে, কিন্তু আমরা সেটা বাস্তবে সেটার সঙ্গে অনেক ফারাক দেখতে পাচ্ছি। তো এগুলি যদি দূর করে আনা যায়, তাহলে কিন্তু কিছুটা আমরা বলবো যে একটু আলোর পথে আমরা হাঁটতে পারি। সেটাই সবার চেষ্টা হওয়া দরকার। সামনে কি আলো দেখতে পাচ্ছেন? আলো দেখতে পাচ্ছি, ওই যে আগের অন্তর্বর্তী সরকারের সময় একজন বলেছিলেন টানেলের অপর প্রান্তে আলোর রেখা একটু দেখা যায়। তো সেই আমাদের তো মানুষ কিন্তু আশাবাদী হয়ে বাঁচতে চায়। যত ভুলভ্রান্তি হোক, ভুল ত্রুটি হোক, সেগুলি সমালোচনা করে, নিজের আত্মশুদ্ধি করে আমরা এত বড় একটা যে ঘটনা ঘটলো, যে অভ্যুত্থানটা ঘটলো, সেটা তো আমরা এখনো সংহত করতে পারি নাই। এখনো কিন্তু আমাদের মধ্যে রিয়েলাইজেশনটা কেন আসবে না? আসবে না, এটা দীর্ঘকালীন যে আমি বলছি গণতান্ত্রিক সংস্কৃতির যে অনুপস্থিতি, সেটার কারণে কিন্তু সেই আমাদের মধ্যে মানে আমাদের প্রত্যেকের মনের মধ্যেই তো একটা কুপ্রবৃত্তি আছে, কিংবা ফেসিবাদ কিন্তু আছে, সব পার্টির মধ্যে কম বেশি আছে। তো সেগুলি যদি আমরা নিজেদের রিপুকে, নিজেদের সংযমকে, নিজেদের মানে যেই বোধ বুদ্ধি, মূল্যায়ন কিংবা মূল্যবোধ বলেন, সেগুলি যদি চর্চা সঠিকভাবে না করতে পারি, তাহলে সেগুলি ফুটে বেরোবেই কোনো না কোনোভাবে। এইটা কিন্তু আপনি 5 মাসে আপনি আশা করতে পারেন না, কিংবা কয়েকটা নির্বাচন যদি না হয়, গণতান্ত্রিক পথে যদি আমরা সেইভাবে হাঁটতে না পারি। 3টা নির্বাচন আপনার প্রহসনমূলক হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা আমি সন্দিহান। তো সেই কলঙ্কটা মোচনের জন্য কিন্তু আপনাকে তো মূল্য তো দিতে হবে। একটা বিপর্যস্ত ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে সরকার ক্ষমতায় এসছে, সেটাকে আমাদের প্রবাসীরা কিন্তু আমাদেরকে রক্ষা করেছে। তাদেরকে আমি বলি আমাদের থেকে বেশি দেশপ্রেমিক। না হলে আমাদের রিজার্ভ যেই পর্যায়ে চলে গিয়েছিল, এবং এখনও পর্যন্ত বৈদেশিক ঋণের বোঝা যে কত আমাদের উপরে চেপে আছে, এবং অনেক অসম চুক্তি, আদানির চুক্তির কথাই মনে করেন যে বিদ্যুতে, তারপরে আমাদের পরিবেশগত ধ্বংস করা হয়েছে, যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র, কত কিছু যে চাপিয়ে দেওয়া হয়েছে একতরফা। মানে ভারতের সঙ্গে আমাদের যে অসম বাণিজ্য এবং দাদাগিরির যে কুফল, সেটার
এখনও কিন্তু আমাদের মূল্য দিতে হচ্ছে। তো এগুলির থেকে তো আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে, এবং এটার জন্য শুধু সরকার না, সবাইকে আস্থায় নিতে হবে। আমি মনে করি যে যারা নির্বাচিত হয়েছে যেসব দল, তাদের বাইরেও যারা আছে অনির্বাচিত, আমি মনে করি তাদেরকেও আস্থায় নিতে হবে, যে নাহলে একটা জাতীয় ঐক্য এবং একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বিকাশ চর্চায় অভিযাত্রাটাকে নিরঙ্কুশ করার জন্য, মসৃণ করার জন্য সম্মিলিত একটা দায়িত্ব পালন করা দরকার। আমরা যদি ভিতর থেকে গুণগত পরিবর্তন আমার মধ্যে না আসে, তাহলে তো সরকার র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে তো এটা সমাধান করাতে পারবে না। সুতরাং গুণগত পরিবর্তনটা ব্যক্তি পর্যায়ে আসতে হবে, সামষ্টিক পর্যায়ে আসতে হবে, তাহলেই একটা আমরা আশাবাদী হতে পারি। ধন্যবাদ। রাজনীতিতে গুণগত পরিবর্তন, নতুন রাজনীতি এবং নেতৃত্ব, এই সব সম্পর্কেও আপনারা কিন্তু বললেন। জি। কিন্তু দিনের শেষে আমরা কি যারা দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, তারা তো জানতে চাইবেন যে আসলে আপনারা কি বলতে চান। না, একটা জিনিস হচ্ছে, পার্লামেন্ট যদি প্রপারলি ওয়ার্ক করে তাহলে এটা একটা গুণগত জায়গায় দাঁড়াবে। কারণ যে যতই রাজপথে যত কথাই বলুক, পার্লামেন্টে যখন দেখবে পজিশন অপোজিশন একসাথে কথা বলছে, আর্গুমেন্ট দিয়ে কথা বলছে, হারমোনি আছে, হারমোনি আছে, কথার যুক্তি পাল্টা যুক্তি আসছে। এবং আমরা দেখি হয়তো অনেক সময় এরকম ছবিও আমরা দেখবো, ক্যাফেটেরিয়ায় বসে সব মন্ত্রী বা অপোজিশন বসে চা খাচ্ছে। আমরা তো দেখি নামাজ পড়তে যাচ্ছেন, বিরোধী দলীয় নেতাও যাচ্ছেন, মানে প্রধানমন্ত্রীও যাচ্ছেন। তো এই জায়গাগুলো কমে আসবে। মানুষ বলবে এখানে একসাথে আছেন, বাইরে এসে এত হামকো দমকো করেন কেন? আমি দেখছি অনেকে প্রশ্ন তুলেছেন যে আপনারা, প্রধানমন্ত্রীও বাইরে গিয়ে খোঁচা মেরে কথা বলে, বিরোধী দলের নেতা তো অনেক মানে কঠিন কঠিন সংগ্রামের কথা বলেন। পার্লামেন্টে তো দেখি আপনারা আবার খুব, মানে প্রধানমন্ত্রী মন্ত্রী দুজনকে পাঠিয়ে দিয়েছেন বিরোধী দলীয় নেতার উন্নয়ন কার্যক্রম দেখার জন্য। এই জিনিসগুলো, চর্চাগুলো যখন হবে, তখন এটা একটা গুণগত জায়গায় দাঁড়াবে যে পার্লামেন্ট যদি অ্যাক্টিভ থাকে, পার্লামেন্ট যদি গতিশীল থাকে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের পার্লামেন্ট খুব বেশি মানে ভাইব্রেন্ট পার্লামেন্ট ছিল না। 91-এর পরে যে পার্লামেন্ট ছিল, বা এরপরে 2001 বা এই সময়ে, এরপরে কিন্তু পার্লামেন্ট অকার্যকর হয়ে গেছে। তো প্রথমত হতে পারে পার্লামেন্টকে কার্যকর রাখা। 2 নম্বর হচ্ছে এই যে আমাদের যে মিডিয়ার ভূমিকা, যেমন এই যে এখানে এসে আমরা কথা বলতে পারছি। একটা সময় তো ছিল যে এখানে কথা বলা যেত না, বিভিন্ন জনের মিডিয়াতে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানই ছিল না, এই অনুষ্ঠানই ছিল না। যেমন আমি বিটিভির কথাটা কেন তুলেছি, দেখেন বিটিভিতে বসে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, মানে আমি বলতে পেরেছি। আমার আমি তো ডক্টর ইউনূসের সমালোচনা করতে পেরেছি ওনার থাকা অবস্থায়। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় প্রফেসর ইউনূসের সামনে ওনার বাড়ি ঘেরাও করে 100-র উপর আন্দোলন হয়েছে। তাহলে এই জিনিসগুলো তো আমি অন্তর্বর্তী সরকারের যতই সমালোচনা করি, দেখেন অন্তর্বর্তী সরকার তো নিজস্ব কোনো লোক ছিল না, তাদের কিছু ওই এনজিও আর বিদেশ থেকে কিছু আনা লোক ছাড়া আর বাকি সব জায়গায় আপনি দেখেন হয় বিএনপির লোক, নাহলে জামাতের লোক, না হলে এনসিপির সমর্থিত লোকেরাই তো ছিল সরকার। তার মানে একটা কম্বাইন্ড গভর্নমেন্ট ছিল, সকলের ছিল, যেটাকে জাতীয় সরকারের কথা আমরা বলতে চাই আর কি। সব ধরনের লোক সেখানে ছিল। তো এখন বিএনপি যখন একচ্ছত্র একদলীয় লোক যদি দিয়ে রাষ্ট্র চালাতে চায়, সেই রাষ্ট্রটা যদি সঠিকভাবে না চলে, তাহলে বিএনপি কিন্তু আনপপুলার হতে বাধ্য। আমরা কেউ বিএনপিকে আপনি ধরে, যেমন শেখ হাসিনা এত, ধরেন আমাদেরকে অনেকে মানে খোঁচা দেয় যে ভাই এতে চড়েন, ওই যে ফ্লাইওভারে চড়েন, তারপর মেট্রো রেলে চড়েন, পদ্মা সেতুতে যান, শেখ হাসিনার কথা। তো শেখ হাসিনার এগুলো চড়ার কারণে, এগুলো কি শেখ হাসিনার নিজের অর্জন? কিন্তু আসল জায়গায় তো সে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আসল আমার কোর্ট নাই, আমার পার্লামেন্ট নাই। পার্লামেন্টে কে, হাসিনা সরকারের মন্ত্রীদের নামও অনেকে জানতো না তখন, কারণ একজনই মন্ত্রী জানে, শেখ হাসিনা, আর জানার দরকারই বাকি। আর 2-4টা হাসান মাহমুদ আর ওই ওবায়দুল কাদেরের নামই মানুষ, সরকারি দলও উনি, বিরোধী দলও উনি, উনি সব। তো আমার কথা হচ্ছে যে পার্লামেন্টটাকে ভাইব্রেন্ট রাখা, মিডিয়া যদি ভাইব্রেন্ট থাকে, সমালোচনাটা হয়। একটা অপতৎপরতা আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, এটাও আশা করি আমরা যদি গণসচেতনতা তৈরি করি, এগুলো এআই ফেক টেক এগুলো আস্তে আস্তে কমে যাবে। যেই জিনিসটা বিএনপি ভুল করছে সেটা হচ্ছে আদালত, দুদক, মানবাধিকার কমিশন, এই জিনিসগুলোকে বিএনপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মানে এগুলোকে স্বাধীনতা দিতে চাচ্ছে না। যে আপনার যদি বিচার বিভাগ যদি স্বাধীন করা যায়, দুদক যদি প্রপারলি ওয়ার্ক করে, আমি তো দেখছি আগামী 5টা বছর বাংলাদেশের জন্য একটা নাইস মানে অপরচুনিটি। কিন্তু বিএনপি যদি এটা ফেল করে, এবং বিএনপিকে আমি অনুরোধ করব যে ভাই আপনারা 2/3
মানে পেয়েছেন, সমর্থন পেয়েছেন। বিরোধী দল একটা দুর্বল বিরোধী দল। আপনাদের জিয়াউর রহমানের ওই যে প্রথমবারের ক্ষমতার পরে এর চাইতে সুবর্ণ সুযোগ বিএনপির জন্য আর কিছু হতে পারে না। তাহলে আপনার অপোজিশনকে আপনি বলেন না, যত বিরোধিতা আছে করেন। আপনি যদি ভালো গভর্নেন্স দেন, আমরা যত কটু বিরোধিতাই করি, মানুষ তো আমাদেরকে খারাপ বলবে, তাই না? তাহলে বিএনপির উচিত, মানে আমি এই হবিগঞ্জের ঘটনার প্রেক্ষিতে বলবো, আমি মনে করি প্রধানমন্ত্রী বলা উচিত আমাদের জন্য সমালোচনার দুয়ার খোলা। আপনারা আমাদেরকে যদি খারাপ ভাষায় গালি দেন, নোংরা কথা বলেন, আমাদের ব্যক্তি চরিত্রে আঘাত করেন, অসুবিধা নাই। জনগণ আমাদের এই মুডে থাকা দরকার সরকারি দলের। আপনি ওদের হবিগঞ্জের একটা মিছিল আটকাইছেন, আজকে দেখেন পুরো সোশ্যাল মিডিয়াতে সরকারের সমালোচনা হচ্ছে। তো লাভটা কি হলো? সরকার তো এগুলো থামানো উচিত। আজকে সারা দিন সবাই চোখ রাখছে সিলেটের দিকে, যে মানে এনসিপির মানে পদযাত্রা যাচ্ছে, কি অবস্থা, কোথায় কি, সবগুলো দেখছে। তো এটা তো তাদেরকে আরো বেশি ফোকাস দিলেন আপনি। সেই জন্য এই আমার কথা হচ্ছে, গভর্নমেন্টের দায়িত্বটা 80 ভাগ, অপোজিশনের দায়িত্ব নিয়ে আমরা কাজ করব। আমরা তো বলছি যে সরকার যদি পজিটিভ থাকে, আমাদেরকে সহযোগিতা না দিয়ে কোনো উপায় থাকবে না। কিন্তু আপনি আপনার 31 দফা মানবেন না, আমি অবশ্যই বিরোধিতা করব, আমি অবশ্যই সমালোচনা করব। আপনি জুলাই সনদের এক একটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আপনি এড়িয়ে যাবেন আর বলবেন, মুখে বলবেন যে আমি জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব। আমাদের যান চলে গেলেও তো আমরা এটা ছাড়বো না, এটা নিয়ে তো আমরা কথা বলবো। আপনার বিদ্যুৎ সংকট, গ্যাস পাচ্ছে না মানুষ ঘরে ঘরে। আজকে গ্যাসের কি সংকট অতি ভাই খেয়াল আছে? বুঝতেছেন আপনি ঢাকা শহরের মানুষের কি হাহাকার চলছে? এটা তো আমি এখন যদি বলি এটা খারাপ শোনা যাবে। মানে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় গ্যাসের সংকট কখনোই দেখি নাই। মানে আজকে অন্তত 1 সপ্তাহ গ্যাসের ভয়ানক সংকট চলছে। তো আপনার এগুলো জনমানুষ দেখবে না? আপনি কার্ড দিয়ে আপনি ওই যে মহিলার ঘরে গ্যাস নাই, সেই মহিলারে যদি আপনি ওই নারী কার্ড দেন, কি লাভ হবে? ও ফ্যামিলি কার্ড দিয়ে সে কি করবে বলেন? যে কৃষক আপনার বিদ্যুতের সংকটের কারণে গ্রামে কি পরিমাণ লোডশেডিং কল্পনাও করতে পারবেন না। আমরা হয়তো গ্রামে যাচ্ছি না বলে অত যারা গ্রামের সাথে কানেক্টেড না তারা বুঝবে না। গ্রামের মানুষের এখন অভ্যাস হয়ে গেছে এটা। সে ওই যে বলে না, আমরা দুষ্টামি করে বলি কারেন্ট আসে মাঝে মাঝে, যায় না। তো সে চিন্তা করে যে কখন আসবে, এই চিন্তায় থাকে সবসময়। তো এইটা গভর্নেন্সের এই ফেলিউর। আপনি কয়দিন মানুষকে মুখ বন্ধ করে রাখতে পারবেন? 5 মাস 7 মাস হবে না তো। আপনাকে কে গালি দিচ্ছে, কে খারাপ বলছে, এগুলো নিয়ে মানুষের কিছু আসবে যাবে না। ঠিকই বলছেন আপনি হাসান হাফিজ। আমরা প্রায় শেষের দিকে আসছি। তো সেটা হচ্ছে যে সংকটের কথা বললেন, যে অপরাজনীতির কথা বললেন। আমি অপরাজনীতি বলবো, এটা কোনো রাজনীতি না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। যখনই আপনি ভায়োলেন্সে যাবেন তখনই কিন্তু কাউন্টার প্রোডাক্ট হবে। এবং এইটা বিএনপি যেটা হচ্ছে হবিগঞ্জে যেটা হলো, আমার মনে হয় অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদের না, সেটার মধ্যে তো নাশকতাও থাকতে পারে। সেটার তো থাকতে পারে, তদন্ত করেন। হ্যাঁ, অবশ্যই স্বচ্ছ তদন্ত দরকার, গ্রহণযোগ্য তদন্ত দরকার। কারণ আপনি জানেন যে এই গণতান্ত্রিক সরকারের অভিযাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরেও আছে, স্পষ্ট সেটা। তো এগুলিকে চিহ্নিত করতে হবে, সেইভাবে সেগুলি কঠোর হাতে দমন করতে হবে। সেই কঠোরতাটা আমরা চাই। আর উনি যেটা বললেন সেখানে আমরা কিন্তু কিছু কিছু চেঞ্জও আমরা দেখতে পাচ্ছি। একেবারে যে চেঞ্জ হয় নাই তা না। আমি বলেছি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী সেটা হচ্ছে না। অতীতচারিতা থেকে তো আমরা মুক্তি পেয়েছি এক। তারপরে বিশৃঙ্খলা, নাশকতা, যেগুলি ইন্ধন আছে সেগুলিকে আমরা সেভাবে চিহ্নিত করতে পারছি না, সেটা করা দরকার। আপনি যে জানেন যে জ্বালানি সংকট, যেটা মানে যে ইরানে যে মার্কিন একতরফা উন্মত্ত আগ্রাসন হয়েছে, রক্তাক্ত যেই ঘটনা ঘটেছে, সেগুলির ফলে বাংলাদেশে যে লাইন পড়ে গেছিলো বাংলাদেশের 54 বছর ইতিহাস, সেটা রাতারাতি কীভাবে সমাধান হলো সেটাও তো তদন্ত করা দরকার। খুবই রহস্যজনক না? এটা যখন কমিটি করে দেওয়া হলো বিরোধী দলকে, এবং বিরোধী দলকে তো আপনি যেটা বললেন ভাইব্রান্ট পার্লামেন্ট, সেখানে তো দিয়েছে সরকারি হিসাব কমিটির সভাপতি দিয়েছে না, বিরোধী দলকে দিয়েছে। তো পার্লামেন্ট এখন পর্যন্ত ডেপুটি স্পিকার অফার করেছে, সেটা তো তারা নেয়। তো আমরা চাই যে বিরোধী দলের জন্য সহনশীল একটা যৌক্তিক আচরণ করে, এবং শুধু তো সরকারের দায়িত্বটা বেশি মানলাম, কিন্তু বিরোধী দলকেও তো সেভাবে বিহেভ করতে হবে। হাসান হাফিজ ভাই, এবারেই দেখেন স্পিকার ডেপুটি স্পিকার নিয়ে বিরোধী দলের কোনো আপত্তি নাই, খেয়াল করেছেন এটা? হ্যাঁ, এবং স্পিকারও সেইভাবে কিন্তু কঠোরভাবেই কিন্তু নিরপেক্ষতার সঙ্গে পরিচয় দিয়েছেন, নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন, মানে বিদায়ী স্পিকার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো আমরা কিন্তু
পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা খুবই ক্ষীণ আসলে। এই যে এখন আমরা কথা বলতে পারছি নির্বিঘ্নে, এটা তো ছিল না বাংলাদেশে, এটা অকল্পনীয় ছিল। এখানে তো গোয়েন্দা সংস্থার লোক এখানে দাঁড়িয়ে থাকতো এবং লিস্ট করে দিত। না না, থাকার দরকার ছিল, বলে দিলেই হতো, তারা লিস্ট করে দিত, বলাও লাগতো না। সেইটা তো আমরা বলতে পারছি, এইটা তো একটা অর্জন, তাই না? ছায়া। এখন আমরা চাই কি 1 মাসের মধ্যে সমস্ত কিছু করে। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ তো কারো হাতে নাই। ডক্টর ইউনূসের সরকার যত মানে, আপনি জানেন নিজে, আপনি সেটা প্রত্যক্ষ করেছেন, যেরকম মধ্যরাতে জেগে উঠতো সমস্ত বিদ্রোহ। মানে ডক্টর ইউনূস একবার বিরক্ত হয়ে বলেছেন, আপনাদের যার যা দাবি আছে সব লিখিতভাবে দেন, আমরা বিবেচনা করব, আমাদেরকে কাজ করতে দেন, বলেছেন না? খুবই তো ডিস্টার্ব হয়েছে। এবং মব কালচারের যে কন্টিনিউয়েশন আমরা দেখতে পাচ্ছি, সেটা ক্ষীণ হলেও কিন্তু এখনো আছে। কেন মসজিদ মন্দির আক্রান্ত হবে? কেন মাজার আক্রান্ত হবে? যার যার বিশ্বাস তার কাছে থাকবে। এবং ধর্মকে কোনোভাবে রাজনীতির সঙ্গে মিলানো উচিত না। সেটা যেই দেশেই হয়েছে সেটাই কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। আপনি পাশের দেশ ভারতে যদি দেখেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেটা, তো সেখানে ধর্মের নামে কি করা হচ্ছে? সেখানে গরুর মাংসের জন্য মানুষকে হত্যা করে, গরু জবাইয়ের জন্য। অথচ গরুর মাংস সবচেয়ে বেশি রপ্তানি করে ভারত সারা পৃথিবীতে। তো সেখানে গরুটা জবাই করতে হয় না? ভারতের যেই অত্যাচার আমরা সহ্য করেছি, পেঁয়াজ নিয়ে রাজনীতি দেখেছি, কোরবানির গরু নিয়ে দেখেছি, মেডিকেল ভিসা নিয়ে দেখেছি, তো আমরা আস্তে আস্তে স্বনির্ভর হচ্ছি। তো পেঁয়াজে তো আমরা স্বনির্ভর হয়েছি, গরুতে স্বনির্ভর হয়েছি। তো এগুলি কিন্তু অর্জন, আমরা এটা মোটা দাগে আমরা দেখতে পাই না। তো এগুলি তো দেখতে হবে এবং সবাই মিলে চেষ্টাটা করতে হবে। বিরোধী দলের যেরকম দায়িত্ব আছে, সরকারের দায়িত্বটা বেশি। আমরা সেটা চাইবো যে আরও যেন একটা ভাইব্রান্ট হয়, সত্যিকারের সংসদটা যদি কার্যকর হয়, তাহলে এরকম কয়েকটা সংসদ যদি আমরা পাই, আমরা হয়তো এগুলি দেখে যেতে পারবো না। নিশ্চয়ই একটা সুসংহত গণতন্ত্র বাংলাদেশ অবশ্যই পাবে, আমরা আশাবাদী হতে চাই। আমরা সেই লক্ষ্যে যেন নিজেদেরকে শোধরাতে পারি, এটি হচ্ছে আসলে সময়ের চ্যালেঞ্জ এবং দাবি। অনেক ধন্যবাদ। রাষ্ট্র মেরামতে কি করণীয়? রাষ্ট্র মেরামতের জন্য তো ধরেন, ওই যে আমি যদি সহজভাবে বলি, বিএনপির যে 31 দফাটা দেয়া হয়েছে, এটা কিন্তু বিএনপি ছিল 27 দফা, পরে অন্যান্য দলের মতামতে এটা 31 দফা হয়েছে। এই 31 দফাটা যদি বিএনপি প্রপারলি করে এবং বিএনপির যেই নোট অফ ডিসেন্টগুলো ছিল আমাদের জুলাই সনদে, এই নোট অফ ডিসেন্টগুলো যদি বিএনপি উইথড্র করে নেয়, তাইলে আমি মনে করি যে রাষ্ট্র মেরামতের দুটো জায়গায় আমরা পাবো। একটা হচ্ছে সরকারি দলের বিরোধী দলের একটা মৌলিক বিরোধ কেটে যাবে এবং বাংলাদেশ একটা স্ট্রাকচারাল ডেমোক্রেটিক জায়গায় দাঁড়াবে। এখন প্র্যাকটিক্যাল প্রবলেম কি? যেমন ধরেন, এই যে আমি বললাম যে আওয়ামী লীগের মিছিল বা ছাত্রলীগের মিছিলের উপরে কেন বিএনপি হামলা করবে, কেন মানে এনসিপি বা জামাত শিবির গিয়ে যায় বাধা দিবে? এটা তো পুলিশের দায়িত্ব, কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন এটা তো বলা খুব সহজ। কালকে আমি দেখলাম কোথায় যে একটা ছাত্রলীগের ছেলেকে একজন ধরে বলতেছে, 17 বছর তোরা আমাদেরকে কথা বলতে দেশ নাই, এখন মিছিল করতে আসছস। এই কথাগুলো কিন্তু খুব টাচ করে, স্পর্শ করে। কারণ আপনাকে মনে রাখতে হবে, রাতারাতি হয়েছে, যেটা হাসান হাফিজ ভাই বলেন, রাতারাতি তো আমরা দেশ শুদ্ধ হয়ে যাবে না। তাহলে আওয়ামী লীগ যে আমার, ধরেন আওয়ামী লীগ আমার শত্রু, রাজনৈতিক শত্রু, সে তো আমার দেশেরই মানুষ, কিন্তু আওয়ামী লীগকেও তো এটা বুঝতে হবে যে তুমি এত বড় একটা গণহত্যা করার পরে, এত বড় একটা মানুষের অধিকার হরণ করার পর তুমি আবার এখন মিছিল করতে আসো, আইসা বলো যে আমার অধিকার। হ্যাঁ, তুমি আইসা বলো যে আমার অধিকার। এই জন্য ডেমোক্রেসি কখনো এককভাবে, যে সংস্কার এককভাবে হবে না, মেরামত এককভাবে হবে না। আওয়ামী লীগকেও বুঝতে হবে যে আমি যে এই যে হুটহাট করে মিছিল করতেছি, তোমার এই মিছিলে তোমার কি রাজনৈতিক অর্জন হবে? বরং মানুষের ক্ষুব্ধতা আরও বাড়বে, আরও 10টা মামলা হবে, ঠিক আছে না? মামলা থেকে পুলিশ আবার বাণিজ্য করার সুযোগ পাবে, এগুলোই তো হবে। এই জন্য রিয়েলাইজেশন সার্বিক লাগবে। মানে আপনি মেরামত চান কিনা? হ্যাঁ চাই, তাহলে মেরামতে সবাইকে হাত লাগাইতে হবে। আমি তো এই জন্য বহুবার বলেছি যে এবারে যে গণভোটটা হয়েছে আমাদের, এখানে হাঁ ভোট দেওয়ার 1 নাম্বার উচিত ছিল আওয়ামী লীগের হাঁ ভোটে হাঁ দেওয়ার, কারণ এটা তার জন্য রক্ষা কবচ। বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগকে কোনোদিন ফিরতে হয়, তাহলে গুম কমিশন, তাহলে আপনার মানবাধিকার কমিশন, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আওয়ামী লীগের না সবচেয়ে বেশি লাগবে? বেশি তারই তো লাগবে। সে আওয়ামী লীগ ভোট দিছে নাতে, সে না ভোট দেওয়ার জন্য লোকদেরকে পাঠাইছে। তা তাহলে আপনি পরিবর্তন চাইবেন কিভাবে? আওয়ামী লীগ নিজেই যে পথে হাঁটছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যাতে এখন তার যে লোকগুলো বাংলাদেশে কোনো না কোনোভাবে আছে, সেই লোকগুলোকেও সে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এবং আপনি দেখবেন কোনো একটা উপজেলায় যদি আওয়ামী লীগের মিছিল হয়, ছাত্রলীগের মিছিল হয়, একসাথে 3টা গ্রুপের উপর চাপ পড়ে, পুলিশের উপর চাপ পড়ে, প্রশাসনের উপর চাপ পড়ে, বিএনপির উপর চাপ পড়ে, বিএনপির উপরে চাপ পড়ে। বিএনপির কেন্দ্র নেতারা বলে যে কিরে মিয়া, তোমরা ওখানে কি করো? তোমাদের জামাতের উপরও চাপ পড়ে, এনসিপির উপর তো পড়বেই। তো সুতরাং আমি যেটা বলি যে রাষ্ট্রকে যদি মেরামতের জায়গায় নিতে হয়,
এখানে আপনার সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করতে হবে এবং আপনাদের মতো যারা মুরব্বীরা আছেন তাদের এই জায়গায় ভূমিকা রাখা দরকার। রিকনসিলিয়েশন বিএনপির কিন্তু একটা কমিটমেন্ট আছে 31 দফায়ও। রিকনসিলিয়েশন একপক্ষীয় হবে না, সবাইকে মানে আপনার আওয়ামী লীগকে অবশ্যই তার দোষ স্বীকার করে ভুল স্বীকার করে তাকে নমনীয় হতে হবে, আদার দেন সম্ভব না। অনেক ধন্যবাদ আপনাকে, শেষ করতে হবে, হাতে একদমই সময় নেই। হাসান হাফিজ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।